ওয়েলকাম টু দ্য লাস্ট সেগমেন্ট অফ দিস পার্টিকুলার লেকচার। এই সেগমেন্টে আমরা প্রথমে কথা বলা শুরু করব বাংলাদেশের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো, এবং এরপর গিয়ে আরও বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক বিশেষ করে জলরাশি সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা দেখব। হাওর বাওর, হ্যাঁ, বা হচ্ছে ভূপ্রাকৃতিক আরও বেশ কিছু ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই সেগমেন্ট আগে নদীগুলা। তো বাংলাদেশ আমরা জানি নদী বিধৌত দেশ। বাংলাদেশের নদ নদীর সংখ্যা প্রায় 700। বলা হচ্ছে এসব নদ নদীর মোট দৈর্ঘ্য প্রায় 24,140 কিলোমিটার। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। এই ডেটাগুলো দেখবেন বাংলাদেশ, এগুলা আপনি যখনই ভিডিওটা দেখছেন আগে বলছি এই ডেটাগুলা পূর্ববর্তী সেগমেন্টে আমি যেটা বলেছি ইট মাইট চেঞ্জ। সো আপনারা নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে গিয়ে লাস্ট ইনফরমেশনগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? কারণ এগুলা এক এক সময় একটা প্রতিবেদন দেয়, তখন চেঞ্জ হয়ে যায়, ওটা দেখে রাখবেন। প্রচলিত এগুলোই আমরা যেগুলো বলছি, বাট তারা যদি কোনো কিছু আপডেট করে এবং পরীক্ষায় যদি তখন তারপর কোনো কোয়েশ্চেন আসে তখন তাদের রেফারেন্স দিয়ে কোয়েশ্চেন আসবে। সো ওটা কিন্তু আপনি যখনই দেখেন তার থেকে যে কোনো সময় কিন্তু এটা আপডেট হয়ে যায়, রিসেন্টের মধ্যে পড়ে যায়। সো আমরা স্টেবল যেটা পাঠ্য বই পুস্তকগুলোতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু প্রেজেন্ট করি। পিএসসি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একদম রিসেন্ট ডেটা নিয়ে তারা কোয়েশ্চেন খুব কম করে তারা। ওকে, এর মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী হচ্ছে 3টি। এগুলো কে কে? সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ। এই 3টা নদী হচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে, সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ। আর ভারত থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী আছে 45টা। ওকে, আর বাংলাদেশের তাহলে আন্তর্জাতিক কি মোট সীমান্ত নদী কটা? 57টা। তাহলে দেখি কিছু তথ্য আমরা দেখি। সব থেকে নাব্য নদী হচ্ছে পূর্বের ডাটা অনুযায়ী সব থেকে নাব্য নদী হচ্ছে মেঘনা। দীর্ঘতমটাও মেঘনা। দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী এবং ক্ষুদ্রতম নদী বলা হচ্ছে গোবরা। এইটাও বিভিন্ন সময় দেখা যায়। এই নদী রক্ষা কমিশনের ওয়েবসাইট দেখবেন, মাঝে মাঝে তার এটার মধ্যে কিছু চেঞ্জ জানে, হ্যাঁ, সেটা যদি হয় এটা রিসেন্ট তথ্যের অন্তর্গত, ওইটা আপনার এইখানে ডেটাগত কোনো ভুল কিন্তু আপনার থাকছে না। উপনদী, যে নদী একটি নির্দিষ্ট উৎস থেকে উৎপন্ন হয়ে অন্য একটি নদীর সঙ্গে মিলিত হয়ে একই স্রোতে প্রবাহিত হয়, সেটা হচ্ছে উপনদী। একটা নির্দিষ্ট উৎস থেকে উৎপন্ন হয় অন্য একটি নদীর সঙ্গে মিলিত হয়ে গেল, তখন কি সে একটা একই স্রোতে প্রবাহিত হয়ে গেল, তখন সে একটা উপনদী। পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা। শাখা নদী কি? যে নদী একটি নির্দিষ্ট উৎস থেকে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠের গঠন তারতম্যের কারণে মূল নদী হতে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন স্রোতে ধারায় প্রবাহিত হয়, সেটা হচ্ছে শাখা নদী। যেমন ব্রহ্মপুত্রের শাখা নদীর নাম হচ্ছে যমুনা। আর নাব্য নদী মানে কি? নাব্য নদী মানে যে নদী থেকে নাব্যতা বলে, নাব্যতা সংকট, এই কারণে লঞ্চ চলতেছে না, নদীর বিভিন্ন জায়গায় চর মানে জেগে গেছে, ওই কোনো একটা নৌযান চলার সময় যদি তার নিচে যদি সে ল্যান্ড ভূমি পেয়ে যায় সে তখন আটকে যাবে, চলতে পারবে না, ব্যাপারগুলো এরকম। তো শুকনো মৌসুমে নদীতে যদি 1 লক্ষ লিটার পানি থাকলে তখন তাকে নাব্য নদী বলে। বাংলাদেশের সবচেয়ে বড় নাব্য নদী বলা হয় কি? মেঘনাকে নাব্য নদী মনে করা হয়। তাহলে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ফরিদপুরের হারুকান্দিতে। বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, চট্টগ্রাম, হ্যাঁ, প্রাকৃতিক মৎস্য প্রজনন হয় হালদা নদীতে, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর দৈর্ঘ্য 240 কিলোমিটার। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে 54টি এবং মিয়ানমার থেকে করেছে হচ্ছে 3টি। এই জন্য হচ্ছে 57টার হিসাব আমরা দিয়েছিলাম। মিয়ানমার থেকে কোনটা? সাঙ্গু, নাফ এবং কোনটা কোনটা ছিল মনে আছে? লক্ষ্য করে দেখেন, সাঙ্গু, নাফ এবং মাতামুহুরি, হ্যাঁ, এই 3টি। বাংলাদেশের প্রধান নদী পদ্মা বা গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা। সীমান্ত নদী, অভিন্ন সীমান্ত নদী হচ্ছে 57টি। আর দীর্ঘতম নদী প্রণালী আমরা বলি সুরমা বা মেঘনা নদী প্রণালী, যেটা সেটাকে এই যে সূত্র বলে দিয়েছি। বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য এটা হচ্ছে বাংলাপিডিয়া অনুসারে। বাংলাপিডিয়া যদি আপডেট হয় আপনি আপডেট করে নেবেন, হ্যাঁ। বাংলাদেশের আন্তর্জাতিক নদী সহ নদ নদীর সংখ্যা 700। এটা ভূগোল ও পরিবেশে আমাদের যে বই আছে বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এখন ওইটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি, আপনারা বাড়তি রেফারেন্স দেখতে পারেন। ওকে, এখন দেখি আমরা একটু সীমানার দিক থেকে দেখার চেষ্টা করি। তাহলে দৈর্ঘ্য, উৎপত্তি, প্রবেশ পথ, এগুলো মূলত আপনাদের দেখার জিনিস। এগুলো আমার ব্রিফিং দেওয়ার জায়গায় জিনিস খুব কম, হ্যাঁ। আরাকান পাহাড় থেকে কি কোন নদী, কথা এই যে গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তি স্থল কোনটা, আমি আমি এই দৈর্ঘ্য নিয়ে আমি আলাপ আলোচনা করছি না, প্রবেশ পথ এবং উৎপত্তি স্থল নিয়ে আলাপ আলোচনা করি। গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তি স্থল কি? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। হিমবাহ মানে কি? গ্লেশিয়ার। হিমবাহ মানে কি? গ্লেশিয়ার, হ্যাঁ। তো গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে কিন্তু পদ্মা বা গঙ্গা নদীর উৎপত্তি, এবং বাংলাদেশে এটা প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। মেঘনা বা এবং সুরমা, এদের উৎপত্তি স্থল কোথায়? আসামে। আসামের নাগা কি মণিপুরের দক্ষিণে লুসাই পাহাড়ে। তাহলে মেঘনা বা সুরমা নদীর উৎপত্তি হচ্ছে লুসাই পাহাড়ে, এবং যেহেতু প্রবেশ করেছে কোথা দিয়ে? সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে, হ্যাঁ। ব্রহ্মপুত্র বা যমুনা, এদের উৎপত্তি কোথায়? তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর।
এই তিনটা থেকে অনেক প্রশ্ন আসে, এই তিনটা নদীর উৎপত্তি স্থল থেকে রেগুলার প্রশ্ন হয়। এবং এরা প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক একই রকম ভাবে করতোয়া সিকিমে, করতোয়া ঢুকেছে পঞ্চগড় দিয়ে, তিস্তা নদী ঢুকেছে নীলফামারী দিয়ে, কর্ণফুলী প্রবেশ করেছে রাঙামাটি দিয়ে, সাঙ্গু, কর্ণফুলীটা কি মিজোরামের লুসাই পাহাড়, লুসাই পাহাড়ে ঠিক একইভাবে তার উৎপত্তি। ফেনী নদী, হ্যাঁ দেখেন ফেনী নদী ঢুকেছে কোথা থেকে? খাগড়াছড়ি দিয়ে। গোমতী নদী প্রবেশ করেছে কুমিল্লা দিয়ে, এবং নাফ নদী প্রবেশ করেছে আরাকান দিয়ে। যেহেতু নাফ নদী কি মায়ানমার থেকে আসছে, মিয়ানমারের আরাকান পাহাড় দেখে আমরা বলতে পারি। ঠিক আছে, এই দেখেন সাঙ্গু, তখন আমরা পড়েছিলাম কি সাঙ্গু মাতামুহুরি, এবং নাফ, এই যে সাঙ্গু দেখেন আরাকান পাহাড়, আরাকান মানে তো মিয়ানমার, এই দেখেন নাফ, এই যে আরাকান পাহাড়। টেকনিক করে করে মনে রাখা যায়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখার চেষ্টা করি তাহলে মিলিত কিছু কিছু নদী কোথাও কোথাও মিলিত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ প্রধান নদীগুলা। গঙ্গা বা পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে কি গোয়ালন্দ, রাজবাড়ির গোয়ালন্দ বা কুষ্টিয়ার কি দৌলতদিয়ার মধ্যে, এই জায়গাটাতে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর নদীর নাম কি হয়ে গেছে? পদ্মা। তখন আর মিলিত হয়ে কিন্তু যমুনা ছিল না, মিলিত অংশের পর থেকে তাকে পদ্মা বলা হয়েছে। পদ্মার মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে, হ্যাঁ, এবং সেটা মেঘনাই, মেঘনা অববাহিকা। কুশিয়ারা এবং সুরমা মিলিত হয়েছে আজমিরিগঞ্জে। ঠিক আছে, কালনি ভৈরব কি নদী, তারা মিলিত হওয়ার পর কুশিয়ারা সুরমা মিলিত হয়ে কুশিয়ারা সুরমার নাম হয় না, নাম হয়ে গেছে কালনি, কালনি নদী। কালনি ভৈরব বাজারের নিকট মেঘনা নাম ধারণ করে। ঠিক আছে, পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী তারা ভৈরব বাজারে মিলিত হয়েছে, এবং মিলিত নদীর নাম কি? মেঘনা। বাঙালিয়ার যমুনা নদী বগুড়াতে, হালদা এবং কর্ণফুলী বেশ গুরুত্বপূর্ণ, চট্টগ্রামের কালুরঘাটে এরা মিলিত হয়েছে, এবং মিলিত হওয়ার পর কর্ণফুলী নামেই এরা কি পরিচিতি পায়। তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয় কি চিলমারি গাইবান্ধাতে, এবং তারপর তারা ব্রহ্মপুত্র নাম পায়। নদ নদীর সূত্র, বাংলাদেশের নদ নদী, এই যে বইয়ের নাম দিয়ে আমরা বলেছি, সূত্র কি বাংলাদেশের নদ নদী। কয়েকটি উপনদী এবং শাখা নদী, এখান থেকে কোয়েশ্চেন আসতে দেখেছি আমরা, খুব বেশি মনে না থাকলেও গুরুত্বপূর্ণ নদীগুলো পড়তে হয় আপনাকে। যেমন পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা, কপোতাক্ষর, পুনর্ভবা। আর শাখা নদী হচ্ছে মাথাভাঙা, গড়াই, কুমার, বড়াল, মধুমতি, ভৈরব এবং আড়িয়াল খা। এগুলো জিওগ্রাফিক্যালি চিন্তা করতে হবে, যার বাসার আশপাশ দিয়ে যেটা গেছে সেটা তো এমনিতেই মনে থাকবে, বাকিগুলোকে একটু অ্যাটেনশন দিয়ে পড়তে হবে এবং লিখতে হবে। এগুলো মানচিত্রতে যদি পড়েন আপনার জন্য সুবিধা হবে বেশি। মেঘনা, মেঘনার উপনদী কি? গোমতী, তিতাস, মনু এবং বাউলাই। হ্যাঁ, আর যমুনার উপনদী কোনগুলা? করতোয়া, আত্রাই, তিস্তা এবং ধল্লা। আর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। ওকে, ধলেশ্বরী নদীর একটা শাখা নদী হচ্ছে আবার কে? বুড়িগঙ্গা। ওকে, তো এরকম দেখে নেবেন। কর্ণফুলী নদীরই উপনদী হচ্ছে হালদা, হ্যাঁ, বোয়ালখালী, এগুলা। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। তাহলে বিশেষ এখান থেকে কি প্রশ্ন আসছে? পদ্মা ও যমুনা একটু আগে আমরা পড়েছি, গোয়ালন্দে, গোয়ালন্দে মিলিত হয়েছে। ধলেশ্বরীর শাখা নদী কোনটা? বুড়িগঙ্গা। দেখেন যেটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি সেগুলো কিন্তু বিশেষে বেশি এসছে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র বা যমুনার সাথে মিলে নিম্নের কোন জায়গায় মিশে? সে গোয়ালন্দতে এসে মিলিত হয়েছে। বাংলাদেশের সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য 5200 কিলোমিটারের আশেপাশে। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরিগঞ্জে। হ্যাঁ, পুনর্ভবা টাঙ্গর, এবং টাঙ্গর নদীর উপনদী হচ্ছে মহানন্দা। বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়? বগুড়াতে। বাঙালি নদী এবং যমুনা নদী বগুড়াতে মিলিত হয়েছে। নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কে? ব্রহ্মপুত্র সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ঠিক আছে, এরপর কিছু জিনিস আপনার হোম প্র্যাকটিসের জন্য এগুলো কিন্তু আপনারা দেখবেন। কেমন? গড়াই নদীর শাখা নদী কোনটি? পদ্মা। সবচেয়ে নাব্য নদী কোনটি? মেঘনা। তিস্তা নদী কোনটার সাথে মিলিত হয়েছে? যমুনার সাথে মিলিত হয়েছে। এগুলো আপনাদের প্র্যাকটিসের জিনিস, তারপর আমি সলিউশন দিয়ে দিয়েছি, এগুলো আপনারা একটু মানে কি অ্যাটেনশনের সাথে কিন্তু এই জিনিসগুলো আপনি একটু দেখবেন। ওকে, এখন আসেন বাংলাদেশের পাহাড়। আমরা টারসেরি পাহাড়গুলো পড়েছি, কারণ পাহাড়গুলোর মধ্যে কিছু টাইপের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, বা কোনটা গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক গুরুত্ব আছে, কোনটা উচ্চতার দিক থেকে একটু গুরুত্ব বেশি, এগুলো আমরা একটু দেখি। দেশের দেখেন বৃহত্তম উঁচু পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড়ের অবস্থান কোথায়? বৃহত্তর ময়মনসিংহে। ইউরেনিয়াম পাওয়া যায় কোথায়? ইউরেনিয়াম পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে, মৌলভীবাজারে। ঠিক আছে, ঐতিহাসিক গুরুত্ব বিদ্যমান কোন পাহাড়ের? লালমাই পাহাড় বা ময়নামতি পাহাড়, কুমিল্লার। হ্যাঁ, কারণ ওখানে বিহার ছিল। হিন্দুদের তীর্থস্থান কোনটা? চন্দ্রনাথের পাহাড়, সীতাকুণ্ডে। এটা হিন্দুদের তীর্থস্থান। পাহাড়ের রানী বলা হয় কাকে? বা বাংলাদেশের দার্জিলিং বলা হয় কাকে? চিম্বুক পাহাড় বা কালা পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়। বম, বম, বম এটা একটা আদিবাসী। বম আদিবাসীরা থাকে কোথায়? এরা হচ্ছে কি? এরা বান্দরবানে থাকে। ঠিক আছে, এবং যে পাহাড়ে থাকে সে পাহাড়টার নাম হচ্ছে রামজু পাহাড় বলা হয় এটাকে। দেখেন গারো পাহাড় কোন যে অঞ্চলে পাওয়া যায়? ময়মনসিংহ জেলায়। যে পাহাড় ইউরেনিয়াম পাওয়া গেছে? মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে। চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়। এর উচ্চতা প্রায় 2300 ফুট।
এগুলা এসছে বা আসবে। বাংলাদেশের দার্জিলিং বলা হয় কাকে? এই চিম্বুক পাহাড়কে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। কালা পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী। হিন্দুদের তীর্থস্থান হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। লালমাই পাহাড় কুমিল্লার ময়নামতিতে। পাহাড় সমূহের গড় উচ্চতা 2050 ফুট। এখন আসেন পর্বত। হ্যাঁ, আমি যদি পর্বতের ক্ষেত্রে আসি, তাজিং ডং 1231 মিটার, সে বান্দরবানের রুমায় অবস্থিত। এই যে 1231 মিটার বা 4039 ফুট, সূত্র দেখেন মাধ্যমিক ভূগোল বই। হ্যাঁ, আচ্ছা 1003 মিটার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। কেওক্রাডং হচ্ছে 1230 মিটার। কেওক্রাডংও বান্দরবানের রুমাতেই অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের উপত্যকা। উপত্যকা হচ্ছে কি জানেন? পাহাড়ের উপরে সমতল ভূমি। ধরেন এটা একটা পাহাড়, এই পাহাড়ের উপরে যদি কোনো সমতল ভূমি থাকে, ধরেন এটা পাহাড়, পাহাড়ের উপরে যদি কোনো সমতল ভূমি থাকে, ওইটাকে বলা হয় উপত্যকা। উপত্যকা হচ্ছে ভ্যালি। হ্যাঁ, উপত্যকা হচ্ছে ভ্যালি। দুই পাহাড়ের মধ্যবর্তী যে অঞ্চল, সেটা ভ্যালি বলা হয় এটাকে। সাঙ্গু ভ্যালি অবস্থিত কোথায়? চট্টগ্রামে। খুব গুরুত্বপূর্ণ, সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে। আর হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে। হালদা ভ্যালি বাংলাদেশ একটা প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ড, এরা চা নিয়ে কাজ করে। তো হালদা ভ্যালি অবস্থিত কোথায়? খাগড়াছড়িতে। খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসেছে এটা। সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে, হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে। কাপ্তাই লেকে প্লাবিত রাঙামাটির যে উপত্যকাটা, তাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। তাহলে ভেঙ্গি ভ্যালি কোথায় অবস্থিত? ভেঙ্গি ভ্যালি হচ্ছে রাঙামাটির কাপ্তাইতে অবস্থিত ভেঙ্গি ভ্যালি। বালিশিরা ভ্যালিটা অবস্থিত মৌলভীবাজার জেলায়। দেখুন ওখানে বেশ কিছু রিসোর্ট হয়েছে, সেই রিসোর্টগুলোতে অনেকে এখন ঘুরতে যান। বাংলাদেশের জলপ্রপাত বা ঝর্ণা, একমাত্র গরম পানির ঝর্ণা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আছে, ছিল আর কি, এখন এটা কম। রিজুক জলপ্রপাত কোথায় অবস্থিত? বান্দরবানের রুমায়। সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে আছে মাধবকুণ্ড জলপ্রপাত, মৌলভীবাজার জেলার বড় লেখায় অবস্থিত। আর বাংলাদেশের শীতল পানির ঝর্ণা বলা হয় কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে আছে শীতল পানির ঝর্ণা, এইভাবে নামকরণ করা হয় আর কি। উল্লেখযোগ্য জলপ্রপাতগুলোর নাম আমরা দিয়ে দিয়েছি, যেমন শুভলংটা হচ্ছে রাঙামাটিতে, হামহামটা হচ্ছে মৌলভীবাজারে, নাফাকুমটা থানচি বান্দরবানে। হ্যাঁ, এভাবে নাম দেওয়া হয়েছে। রিসাং ঝর্ণা খাগড়াছড়িতে, দেখেন বাকলাই বা ফাইপি, এগুলো সব বান্দরবানে। আমরা নামগুলো দিচ্ছি। হ্যাঁ, তো এরকম এগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা যেরকম প্র্যাকটিস করবেন এই কোয়েশ্চেনগুলো, যেগুলো পরীক্ষা বিভিন্নভাবে আপনার সামনে উপস্থাপিত হতে পারে, এই প্রতিষ্ঠানের R&D টিম থেকে তারা কিন্তু এগুলো কিন্তু রেডি করে আপনাদের সামনে রেখেছে। তা আমরা একটু গুরুত্বপূর্ণ কয়েকটা জলপ্রপাত সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। দেখেন, মাধবকুণ্ড জলপ্রপাত, হিন্দুদের দেবতা শিবের অপর নাম হচ্ছে মাধব। এই মাধব নাম অনুসারে হিন্দুদের স্থানীয় তীর্থকেন্দ্রের নামকরণ করা হয়েছে মাধবকুণ্ড। এই স্থান মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত। পাহাড় থেকে আনুমানিক 250 ফুট উঁচুতে খাড়াভাবে অবিরাম পানি ঝরছে। এটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। এখানকার পানির উৎস কি সীমান্তের ওপারে অবস্থিত এটা বলা হয়। শুভলং ঝর্ণা, এটা যারা রাঙামাটি গিয়েছেন, বিশেষ করে কাপ্তাই যারা গিয়েছেন, কাপ্তাই লেক যারা ঘুরতে যান, কাপ্তাই লেকে বোট নিয়ে যাওয়ার সময় মানুষ নর্মালি এই সবার আগে শুভলং ঝর্ণাই দেখতে যায়। তো রাঙামাটি সদর হতে শুভলং ঝর্ণার দূরত্ব 25 কিলোমিটার। শুভলং ঝর্ণার কাছাকাছি 2200 ফুট উঁচু শুভলং পাহাড় আছে। ভরা বর্ষা মৌসুমে মূল ঝর্ণাধারার প্রায় 300 ফুট উঁচু থেকে নিচে আশ্রে পড়ে। হ্যাঁ, তো এগুলো অলরেডি আমরা বলেছি, গরম পানির ঝর্ণা, এগুলো অলরেডি শীতল পানির ঝর্ণা। একমাত্র জলপ্রপাত বলা হয় মাধবকুণ্ড জলপ্রপাতকে। মাধবকুণ্ড বড়লেখায় জলপ্রপাতের উচ্চতা 250 ফিট। এগুলো আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছি, পুনরায় আবার উপস্থাপন করলাম আপনাদের সামনে দেখার জন্য। হ্যাঁ, তাহলে বাংলাদেশের জলপ্রপাত রয়েছে কি? একমাত্র জলপ্রপাতটা কোথায়? মাধবকুণ্ডে। একমাত্র জলপ্রপাত কোথায় অবস্থিত? মাধবকুণ্ড, মৌলভীবাজার। পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত হয়। সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 155 কিলোমিটার। কুয়াকাটা সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানকে সমুদ্রকন্যা বলা হয়? সমুদ্রকন্যা বলা হয় কুয়াকাটা। হ্যাঁ, বৃহত্তর বরিশালের কুয়াকাটাকে বলা হয় সমুদ্রকন্যা। কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়? কুয়াকাটা। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? পটুয়াখালী জেলার ভৌগোলিক নাম হচ্ছে সাগরকন্যা। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কোনটি? অবশ্যই কক্সবাজার। শুভলং ঝর্ণা কোন জেলায়? কিছুক্ষণ আগে পড়েছি রাঙামাটি। আরো স্পেসিফিক ভাবে বললে কাপ্তাইতে। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের প্রথম ইকো পার্ক, এটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক। গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত গরম পানির ঝর্ণা, সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত। শীতল ঝর্ণার পাহাড় কোথায় আছে? হিমছড়িতে। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ি অঞ্চলে রয়েছে কি? উষ্ণ প্রস্রবণ, বা যেটাকে আমরা বলি গরম পানির ঝর্ণা। এখন দেখেন, আমাদের বাংলাদেশে বেশ কিছু সেচ প্রকল্প রয়েছে, বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে, কারণ এখানে কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনাও কিন্তু আমাদের পড়তে হয়। এই জন্য একদম ইনিশিয়াল ফেজে বাংলাদেশের যে সেচ প্রকল্পগুলো ছিল বা আছে এবং বন্যা নিয়ন্ত্রণের যে বিভিন্ন বাঁধগুলো আছে, সেইগুলো সংক্রান্ত তথ্য কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে বা জানতে হবে। এগুলো না জানলে কিন্তু আমরা ভালো আউটপুট দিতে পারবো না পরীক্ষাতে। হ্যাঁ, তাহলে দেখেন, তিস্তা বাঁধ প্রকল্প এদের মধ্যে প্রথম।
তাহলে তিস্তা বাঁধে কি হয়? পানি সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ। রংপুর ও দিনাজপুর অঞ্চলের প্রায় 18 লক্ষ একর জমি, ঠিক আছে, এখান দিয়ে হচ্ছে আমাদের সেই তিস্তা বাঁধ প্রকল্প হয়েছে। গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, এটা কিসের জন্য? বন্যা নিয়ন্ত্রণের জন্য। এটা কুষ্টিয়া এবং যশোর এই অঞ্চলের পানি নিষ্কাশন এবং খুলনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য এটা নেওয়া হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা প্রকল্প, এটাকে বলা হয় ডিএনডি প্রকল্প, ডিএনডি বাঁধ, বন্যা ও সেচ ব্যবস্থা। ঢাকার দক্ষিণাংশ ড্যামরা এবং নারায়ণগঞ্জের 18,000 একর জমির উপরে এই প্রকল্প নেওয়া হয়েছে। চাঁদপুরের পানি সেচ প্রকল্প, মেঘনা উপত্যকা প্রকল্প এবং গোমতী প্রকল্প, প্রত্যেকটাই দেখেন পানি বাঁধ নির্মাণ, এগুলার আরো অ্যাডভান্স রূপ কিন্তু দেখবেন বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনায়, বদ্বীপ পরিকল্পনা 2100 অর্থাৎ ডেল্টা প্ল্যান 2100 এর মধ্যে এগুলো ইনক্লুড করা হয়েছে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। গোমতী প্রকল্প কুমিল্লার, হ্যাঁ। আচ্ছা, কর্ণফুলী বহুমুখী প্রকল্পটা কেন নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল বিদ্যুৎ উৎপাদন। আপনারা জানেন বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র ছিল এখানে, আছে আর কি। চট্টগ্রাম ও আশেপাশের পানি সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি নিষ্কাশনের মাধ্যমে প্রায় 10 লক্ষ একর জমিতে চাষাবাদ করা হয়। তো দিনাজপুর প্রকল্প, দিনাজপুরেও পানি সেচ, কারণ ওই অঞ্চলগুলোতে খরাপ্রবণ অঞ্চল। ব্রহ্মপুত্র বহুমুখী প্রকল্প, এটাও পানি সেচ ইরিগেশনের জন্য। ঢাকা এবং ময়মনসিংহের প্রায় 15 লক্ষ একর জমি। নোয়াখালী কুমিল্লা বহুমুখী প্রকল্প, হ্যাঁ, এটার মধ্যেও কি পানি নিষ্কাশন, বাঁধ নির্মাণের জন্য। ফরিদপুর প্রকল্প, পানি সেচ এবং পানি নিষ্কাশন। ফরিদপুরে প্রায় 60,000 একর জমি কিন্তু এখানে ইনক্লুডেড আছে। তাহলে দেখি আমরা, তাহলে 30 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তিটি কার্যকর হয়েছে কবে? 4 নভেম্বর 1997। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে গঙ্গা কপোতাক্ষ। তাহলে সবচেয়ে বৃহত্তম হচ্ছে তিস্তা, এরপর হচ্ছে গঙ্গা কপোতাক্ষ। ডিএনডি প্রকল্প দ্বারা কোন প্রকল্প বোঝায়? ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা, ডিএনডি। 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1996 সালের 12 ডিসেম্বর। হ্যাঁ, যদিও চুক্তি এখনো আলোর মুখ দেখেনি। আচ্ছা, তাহলে আমরা হোম প্র্যাকটিসের জন্য এই পার্টগুলো থেকে যা পড়বো সেগুলো কিন্তু আপনার জন্য আমরা রেখে দিয়েছি। এখন আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ বাঁধ নিয়ে পড়াশোনা করব। বাঁধ কেন দেওয়া হয়? যেহেতু আমরা জানি, কিছুক্ষণ আগে পড়েছি, ভূমিরূপের হিসাবে বাংলাদেশের অধিকাংশ ভূমি কিন্তু প্লাবন সমভূমির অন্তর্গত বা ফ্ল্যাট প্লেইনের অন্তর্গত। তাহলে আমাদের ফ্ল্যাট প্রোটেকশনের জন্য কিন্তু আমাদের মেজার্স কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে তো আমরা সার্ভাইভ করতে পারবো না। তো সেই জায়গা থেকে দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ বাঁধ, বিশ্বের বৃহত্তম বাঁধের নাম কি? নিউকর্নেলিয়া টেইলিন্স, অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের কি নিউকর্নেলিয়া টেইলিন্স, এই বাঁধটা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে এটা অবস্থিত। বিশ্বের উচ্চতম বাঁধের নাম কি? রেগন। রেগন কোথায় আছে? রাশিয়ার ভক্সে, হ্যাঁ, অবস্থিত। এটার উচ্চতা 315 মিটার। বাংলাদেশের সাপেক্ষে যদি আমরা দেখি, ফারাক্কা বাঁধ এবং পানি বন্টন চুক্তি। ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শেষ হয় 1974 সালে। ফারাক্কা বাঁধ অবস্থিত কোথায়? ভারতের কোন অঞ্চলে? মনোহরপুরে এই বাঁধটা। ভারত ফারাক্কা বাঁধ যে নদীর উপর নির্মাণ করেছে, নদীর নাম কি? গঙ্গা নদী। ফারাক্কা বাঁধের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1961 সালের 30 জানুয়ারি। এরপর একটা খুব আলোচিত বাঁধ, টিপাই মুখ বাঁধ। টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। টিপাই মুখ বাঁধ সমুদ্র সমতল থেকে প্রায় এত ফুট উঁচুতে। বর্তমানে আপনাদের জন্য এই বাঁধগুলোর অবস্থানটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। টিপাই মুখ বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 390 মিটার। তাহলে দেখি আমরা কি আছে। তুই ভাই ও তুয়ারং নদীদ্বয়ের মিলিত স্রোতধারায় সৃষ্টি হয়েছে বরাক নদী, আর ভারতের টিপাই মুখ বাঁধ এই বরাক নদীর উপর অবস্থিত, ঠিক আছে। এরপর আমরা দেখি একটু হাওর, বিল, হ্রদ বা লেক নিয়ে একটু আমরা পড়ি। তাহলে হাওরের ক্ষেত্রে হাকলুকি হাওর, যেটা সিলেট এবং মৌলভীবাজার অবস্থিত সব থেকে বৃহত্তম হাওর। এই হাওরের উপর ভিত্তি করে আমার নিজেরও আমার মাস্টার্স থিসিস করা হয়েছিল একটা ফেজে, যে টাঙ্গুয়ার হাওর, এটা হচ্ছে সুনামগঞ্জের ধর্মপাশাতে অবস্থিত, হ্যাঁ। আর বুরবুক হাওর, এটা হচ্ছে জৈন্তাপুর সিলেটে, বাংলাদেশের এটা ক্ষুদ্রতম হাওর। এটা হাওরের সকল ভৌগোলিক গঠনের মধ্যে আছে, কিন্তু সে সবচেয়ে ক্ষুদ্রতম। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বাউর বলা হয় ঝিনাইদহের মহেশপুরের পোড়াপাড়া, এবং ক্ষুদ্রতম বাউর হচ্ছে সারাজাত, কালীগঞ্জ, ঝিনাইদহ। অর্থাৎ সবচেয়ে বৃহত্তম বাউর এবং ক্ষুদ্রতম বাউর দুইটাই কিন্তু ঝিনাইদহতে অবস্থিত। সবচেয়ে বড়টা ঝিনাইদহের মহেশপুরে এবং ক্ষুদ্রতমটা হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত। সাধারণত ময়মনসিংহ, সিলেট অঞ্চলে হাওর কি দেখা যায়? বেশি দেখা যায়। লেক বা হ্রদ, কাপ্তাই লেক কোথায় অবস্থিত? রাঙামাটিতে। বগা লেক হচ্ছে রুমা বা বান্দরবানে। ফয়েজ লেক হচ্ছে পাহাড়তলি বা চট্টগ্রাম। আর মাধবকুণ্ড জলপ্রপাত আমরা আগে পড়েছি, মৌলভীবাজারে অবস্থিত। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছে, যেমন চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল হচ্ছে পাবনায় অবস্থিত। টিপাই মুখ বাঁধ কোন নদীর উজানে নির্মিত? বাংলাদেশের তিস্তা নদীর উজানে নির্মিত টিপাই মুখ বাঁধ। ফারাক্কা বাঁধ চালু হয় 1975 সালে। 1975 সালে হচ্ছে ফারাক্কা বাঁধটা চালু হয়।
কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট? কোন একটা অঞ্চলের যখন ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্ব থাকে ওইটাকে রামসার সাইট নামে স্বীকৃতি দেওয়া হয়। সকল ভৌগোলিক স্থানে এই স্বীকৃতি পায় না। তাহলে নিচের কোন ভৌগোলিক স্থানটা পেয়েছে? এটা টাঙ্গুয়ার হাওর এটা পেয়েছে। প্রান্তিক হ্রদ, প্রান্তিক লেক, এটা অবস্থা হচ্ছে বান্দরবানে। আর বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। এটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট ছিল। সোফার আমরা আমাদের এই লেকচারে যে পার্টগুলোকে কভার করেছি সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রকম ভূপ্রকৃতি, এবং সেই ভূপ্রকৃতির মধ্যে ছিল হচ্ছে আমাদের কি, প্রথমত হচ্ছে টারশিয়ারি অঞ্চলের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন সোপান, এবং হচ্ছে আমাদের প্লাবন সমভূমি সাম্প্রতিককালের। এরপর আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন নদ নদীগুলোর উৎপত্তি স্থল, তাদের মিলনস্থল, তাদের শাখা নদী, তাদের উপনদী, এই বিষয়গুলো। এরপর আমাদের যে হাওর বাউর লেক, পাহাড় এবং পর্বতগুলা, এই অঞ্চলগুলো থেকে আমরা কিন্তু নিয়মিত ভিত্তিতে প্রশ্ন পাবো। তো লেকচারে সব থেকে মেজর পার্টটাকে আমরা কভার করার চেষ্টা করেছি। এখন আপনার কাজ নবম দশম শ্রেণীর ভূগোল এবং পরিবেশ বইটা আপনারা আসলে একটু ফলো করবেন অবশ্যই, পুরাতন সিলেবাসের এই বইটা আপনাদেরকে খুব হেল্প করবে। এর পাশাপাশি নদী সংক্রান্ত বা কিছু তথ্য সংক্রান্ত ব্যাপারগুলো আপডেট থাকার জন্য, যেহেতু আপনি একটা রেকর্ডেড কোর্স করছেন, তো অবশ্যই এই কোর্সটা একদম ভেরি রিসেন্ট টাইমে রেকর্ড করে আপনাদেরকে প্রোভাইড করা হলো। তারপরে সবসময় আপডেট থাকার জন্য সাম্প্রতিকের তথ্য অনুসারে আপনি যখন ওই কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন বা কোনো বই পড়েন, তখন যদি আপনি দেখেন নদী নিয়ে, হাওর নিয়ে বা কোনো কিছু নিয়ে আলাদা করে কোনো তথ্য আসছে, সেইটাকে তখন আপনি আপনার নোট খাতার মধ্যে টুকে রাখবেন। এটা যদি করেন, এই অংশের একটা বিস্তারিত প্রস্তুতি আপনার হয়ে যাবে এবং আপনি বেশ ভালো একটা মার্ক পরীক্ষা থেকে তুলে আনতে পারবেন। সো আমাদের প্রথম লেকচার 1 এবং 2-তে যে আলোচ্য বিষয়গুলো ছিল, হোপফুলি সেইটুকু আমরা ক্লিয়ারলি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। যারা প্রপারলি এটাকে অ্যাটেনশন নিয়ে পড়বেন, আপনি একটা ভালো মার্ক নির্দ্বিধায় তুলে আনতে পারবেন। পরবর্তী যে আমাদের আরও যে 2টি লেকচার আমরা আপনাদেরকে নিব, ওই 2টো লেকচারের মাধ্যমে আমরা এই পার্টটা একটা কমপ্লিট প্রিপারেশন হোপফুলি আপনাদের জন্য নিশ্চিত করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আজকে এই লেকচারে এই পর্যন্তই। আমি শেখ শাহির আহমেদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।